আসসালামু আলাইকুম। আমার নাম হেলেন জেরিন খান। আমি সাবেক এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক। মূলত এখানে বিএনপির যে নির্বাচনী ইস্তেহার দেওয়া হয়েছে শিক্ষাক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে দু একটি কথা বলতে চাই। শুধু দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিশেষ করে আমি কথা বলবো, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকের শিশুই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে সামনে রেখেই জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা নির্বাচনী ইস্তেহারে শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমরা শিক্ষাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, বিশেষ করে নিম্ন এবং মাধ্যমিক পর্যায়ের আমরা মূলত চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রদান করার কথা বলা হয়েছে এবং উচ্চ শিক্ষায় আমরা জ্ঞান ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। এবং বিশেষ করে আপনারা জানেন যে গবেষণার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করার কথা বলা হয়েছে এবং সব ক্ষেত্রেই শিক্ষাকে সমান এবং বিশেষ করে মাতৃভাষা ভিত্তিক শিক্ষাকে অত্যন্ত অগ্রাধিকার দেওয়া হবে। এবং জাতীয় বাজেটের যে জিডিপি আছে সেখান থেকে 5% শিক্ষা খাতে দেওয়া হবে এবং শিক্ষাকে আমূল পরিবর্তন করবার জন্য আমরা এখানে বিভিন্নভাবে বলা হয়েছে, যেমন নিম্ন এবং মধ্যম শ্রেণীর শিক্ষাকে অত্যন্ত যুগোপযোগী করবার জন্য এবং শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষকরা যাতে এই শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে প্রদান করে, সেই কারণে তাদেরকে যা বলা হয়েছে এই ইস্তেহারে যে ওয়ান শিক্ষক ওয়ান ট্যাব, অর্থাৎ আমরা প্রত্যেক শিক্ষককে একটা করে ট্যাব কম্পিউটার দেওয়া হবে। এবং বিশেষ করে আরও কয়েকটি বিষয় অত্যন্ত বলা হচ্ছে যে গবেষণার ক্ষেত্রে, কারণ আমরা জানি যে বিশেষ করে এই দীর্ঘ 17 বছর শিক্ষাকে পেছনের দিকে নেওয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় এক সময় বলা হতো যে প্রাচ্যের অক্সফোর্ড, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েট কিংবা আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটং বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয় গুলো কিন্তু র্যাঙ্কিংয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এগুলো র্যাঙ্কিংয়ে যেখানে দেখা গিয়েছে যে বিএনপি যখন ক্ষমতায় ছিল এই র্যাঙ্কিং ছিল কিন্তু 200-র মধ্যে, কিন্তু এই 17 বছরের র্যাঙ্কিং সেখানে কিন্তু চলে গিয়েছিল প্রায় 1000 থেকে 1200, অর্থাৎ শিক্ষার অবস্থা চরম বেহাল অবস্থা। এবং এই শিক্ষাকে যদি সত্যিকার অর্থেই উন্নত করতে চায়, তাহলে জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা করতে চাই, তাহলে অবশ্যই এখানে গবেষণার, কারণ কি এই যে মানে পরিসংখ্যান করা হয় কিংবা মেজারমেন্ট করা হয় কিংবা র্যাঙ্কিং করা হয়, সেটা কিন্তু বিশেষভাবে পাঠদানের ক্ষেত্রে তো আছেই। আরেকটা বিষয় হলো যেখানে গুরুত্ব দেওয়া হয় সেটা হলো যে এই গবেষণার ক্ষেত্রে কে কোন কোন বিশ্ববিদ্যালয় কত বেশি মানে প্রযুক্তি কিংবা কত বেশি ইনস্ট্রুমেন্টস কিংবা কত বেশি শিক্ষক নিয়োগ করতে পারে, সেইটাকে কেন্দ্র করে কিন্তু এই শিক্ষার যে র্যাঙ্কিং করা হয় সেটাকে সামনে রেখে কিন্তু করা হয়েছে যে গবেষণার ক্ষেত্রে বিশেষ মানে গুরুত্ব দেওয়া হবে। এবং নিম্ন এবং মধ্যম পন্থায় যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে অনেক কিছু বলা হয়েছে, যেমন বলা হয়েছে যে এই যে বিশেষ করে এই নিম্ন মধ্যবিত্ত শিক্ষা ব্যবস্থা যাতে আরও উন্নত হয়, সেই জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা কিংবা
ক্রীড়া এবং সংস্কৃতি এই সব ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে। এবং বলা হয়েছে এই শিক্ষাকে আরও আমূল পরিবর্তন করবার জন্য বিভিন্নভাবে তো সহায়তা করা হবেই, পর্যায়ক্রমে যেটা করা হবে যে আস্তে আস্তে করে এই যে এটা উন্নত দেশে আছে যে বাচ্চাদের একটা টিফিনের ব্যবস্থা করা হয়, অর্থাৎ মধ্যম যে একটা লাঞ্চের ব্যবস্থা করা হয় ধাপে ধাপে, কিন্তু সেই জায়গাটাও কিন্তু নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের এই ইশতেহারে। তারপরে বলা হয়েছে যে শিক্ষাক্ষেত্রে পরিচ্ছন্নতা এবং শিক্ষাক্ষেত্রে যাতে আরও বেশি ছাত্রছাত্রীরা মনোযোগী হয় সেই জন্য ক্রীড়ার ক্ষেত্রে আরও এটাকে উন্নত করবার জন্য, অর্থাৎ যে ছাত্রছাত্রীরা যাতে ক্রীড়া অনুরাগী হয়ে ওঠে সেই জায়গায় কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে এখন তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষাকে আরও যদি উন্নত করতে হয়, জ্ঞান সম্পন্ন করতে হয়, সেই জায়গায় আরও আন্তর্জাতিক মানের কি কি নতুন নতুন আইডিয়া আসে সেগুলাকেও ছাত্রছাত্রীদের সামনে ইন্ট্রোডিউস করা হবে। তো এইভাবে আসলে শিক্ষা এই খাতকে আমাদের বিএনপির ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণে আমরা বাজেটের জিডিপির 5%, যেটা আমরা অতীত দিনে জানি যে 1%ও ছিল না, সেটাকে কিন্তু আমরা এই শিক্ষাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, সেটাকে সামনে রেখে আমরা এই কাজগুলো করতে চাই। আর একটা বিষয় হলো অত্যন্ত গুরুত্ব দিতে চাচ্ছি, সেটা হলো বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে নেতৃত্ব যাতে গড়ে উঠে। কারণ আপনারা জানেন যে মূলত আমাদের দেশে যেহেতু প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই রাজনৈতিক ক্ষেত্রে, এই প্রশিক্ষণের অন্যতম কর্মশালা আমরা বলতে পারি যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধীরে ধীরে যারা নেতৃত্ব উঠে আসে, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনগুলোকেও অত্যন্ত গুরুত্ব দেওয়া হবে, সেটা বিশ্ববিদ্যালয় বলেন এবং কলেজগুলোতে বলেন। এর প্রতি বছর বছর যদি এই প্রতিযোগিতামূলক ছাত্র সংসদ নির্বাচন হয়ে থাকে, সেখান থেকে কিন্তু ভালো নেতৃত্ব উঠে আসবে, তারাই আগামী দিনের মূলধারার নেতৃত্বে চলে আসবে। তো এইভাবে আমরা শিক্ষাক্ষেত্রকে অত্যন্ত গুরুত্ব দিয়েই আগামী দিনে বিএনপি আসলে শিক্ষাক্ষেত্রটাকে আমূল মানে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাচ্ছে। সেই জায়গায় যেই সমস্ত জায়গাগুলোতে অসঙ্গতি আছে সেইগুলো তো দূর করা হবেই, সাথে সাথে আরও নিত্য নতুন যেই বিষয়গুলা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে সেইগুলা কিন্তু মানে আমরা এই আমাদের শিক্ষা কার্যক্রমে সংযোগ করতে চাই। তো আমি মনে করি যে আসলে বিএনপি পক্ষ থেকে আমরা যে ইশতেহার দেওয়া হয়েছে সেটা আমরা আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে আমরা ইনশাল্লাহ এই শিক্ষাক্ষেত্রকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের আগামী ভবিষ্যৎ একটা যেন উজ্জ্বল ভবিষ্যতে পরিণত হয়, যেই ভবিষ্যৎ অর্থাৎ যেই ছাত্রছাত্রীরা আগামী দিনে বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পিটিশন করতে পারবে এবং তাদের নেতৃত্বেই আগামী বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। সেই জায়গাতে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান শিক্ষা খাতকে অত্যন্ত মানে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে তিনি জনগণের কাছে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতি দিয়ে আসছেন, এবং সেটাই ইনশাল্লাহ বাস্তবে আমরা দেখতে পাবো। আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন যে বাংলাদেশের জনসংখ্যার একটা বিরাট অংশ কিন্তু দেশ বিদেশে যাচ্ছে। এর মধ্যে থেকে আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যেই জনসংখ্যা বিভিন্ন দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য যাচ্ছে, তারা কিন্তু কারিগরি শিক্ষা কিংবা ভাষাভিত্তিক শিক্ষার জন্য তারা কিন্তু গিয়েই একটা ভালো জবে ঢুকতে পারছে। কিন্তু বাংলাদেশে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা নাই বিধায় দেখা যাচ্ছে যে আমাদের অনেক মানে ম্যাক্সিমামই কিন্তু গিয়ে দেশ বিদেশে গিয়ে ওয়ার্ড জব করে। সেখানেও কিন্তু আমাদের ইশতেহারে বলা হয়েছে যে এই জায়গাগুলোতে কারিগরি শিক্ষা ব্যবস্থা করা হবে। এবং আপনারা জানেন যে আমরা যদি বিশেষ করে যে
এই এই যে উন্নত মানে আমরা যদি কারিগরি শিক্ষা দিয়ে যদি দেশ বিদেশে এবং ভাষা ভিত্তিক বলেছে বাংলাদেশ, আমাদের এই ইশতেহারে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে যে বাংলা এবং ইংরাজির পাশাপাশি আমরা আরও অনেকগুলো ভাষায় প্রশিক্ষণ দিতে চাই, অথবা আরও অনেকগুলো ভাষায়, যাতে বিশেষ করে মাধ্যমিক শিক্ষায় এটা কিন্তু ম্যান্ডেটরি থাকবে, কারণ এটা এই শিক্ষাটা নিতেই হবে। সেখানে আরবি, জাপানিজ, কোরিয়ান, এই ধরনের অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে প্রশিক্ষণ নিতে হবে। তা আমি মনে করি যে বাংলা ইংরেজির পাশাপাশি যদি আরও বেশ কিছু ভাষায় যদি, কারণ পৃথিবী হচ্ছে এখন গ্লোবাল ভিলেজ, আমরা যদি সেই গ্লোবাল ভিলেজে বসবাস করে আমরা যদি গ্লোবালি অনেকগুলো ভাষার সাথে শিখতে পারি, তাহলে আমরা পৃথিবীর যেখানেই যাব না কেন সেখানেই আমরা কিন্তু অনেক গুরুত্ব বহন করব। সেই কারণে এই ভাষা ভিত্তিক বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং মাধ্যমিক পর্যায়ে থেকেই কিন্তু এই ভাষা মানে ম্যান্ডেটরি করা হয়েছে। আমি মনে করি যে এই বিষয়গুলা, এই যে বিএনপির শিক্ষা ব্যবস্থায় যে ইশতেহার দেওয়া হয়েছে, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই আমরা একটা উন্নত সমাজ ব্যবস্থা এবং উন্নত আগামী জনগণ, উন্নত নাগরিক গড়ে তুলতে পারবো। সেই জায়গায় হচ্ছে বিএনপির এবং আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের একমাত্র লক্ষ্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর ফেরদৌস আরা খানম দীর্ঘ ৩২ বছর শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত কাজের সাথে জড়িত ছিলাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম। আজকে তাই আমি বাংলাদেশের শিক্ষা খাতে জামায়াতের যে পলিসি, সেই পলিসি নিয়ে আপনাদের সামনে বলতে চাই। জামায়াত যে পলিসি সামিট করেছে এবং শিক্ষা সংস্কারের যে কাজগুলি করেছে, তার সাথে থেকে দীর্ঘ সময় আমি কাজও করেছি। একটি দেশের আর্থসামাজিক মূল ইস্যু যেমন স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, অর্থনীতি ইত্যাদি বিষয়ে সংস্কার মূলত পলিসি তৈরি করা হয়। সেটি কখনো নতুন পলিসি তৈরি করা হয়, কখনো কোনো পলিসি সম্পূর্ণ বাতিল করে, কখনো বা আংশিক সংস্কারের মাধ্যমেও পলিসি নির্মাণ করা হয়ে থাকে। শিক্ষা ব্যবস্থা বহু স্তরের সমন্বয়ে তৈরি একটি ক্ষেত্র। পলিসি একটি চলমান বিষয়, এটি কোনো স্থির বা ফিক্সড নয়। এখানে গুরুত্বপূর্ণ হলো পলিসিতে মিথ্যা কোনো আশ্বাস না দেওয়া। আর পলিসি নির্মাণ প্রসঙ্গটি যখন নতুন করে সরকারের পক্ষ থেকে তৈরি করতে হয়, সেখানে বিগত সরকারের পলিসিগুলোর সীমাবদ্ধ বা ত্রুটিপূর্ণ সেক্টরগুলি চিহ্নিত করে চিহ্নিত করে নিয়ে নতুন পলিসি তৈরি করা হয়। বাস্তবতা হলো গত সরকারের শিক্ষা পলিসি এতই দুর্বিষহ অবস্থা, সেই ত্রুটিপূর্ণ দিকগুলি বের করার চাইতে সেই শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে দেওয়াটাই শ্রেয়। তাই বাংলাদেশ জামায়াত ইসলামী নতুনভাবে একটি যুগোপযোগী, একটি কার্যকর এবং দক্ষতা নির্ভর নৈতিক ভিত্তি সম্পন্ন একটি শিক্ষানীতি তৈরি করেছে। কোনো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে একটি বিষয়ের বিস্তারিত একটি পরিকল্পনা পলিসিতে দিতে পারে না, এবং পলিসির উদ্দেশ্যেও সেটি নয়। জনগণের সুবিধার্থে বিগত ফ্যাসিস্ট সরকারের শিক্ষানীতি ছিল সৃজনশীলতার নামে ক্লাসে আলু ভর্তা বানানো শেখানো, আর উদারতার নামে সিলেবাসের মধ্যে সমকামিতার প্রসার ঘটানো। আরও ভয়াবহ ছিল যে যদি মাদ্রাসা শিক্ষার ব্যাকগ্রাউন্ড হতো, তাহলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তাদেরকে নানাভাবে হেনস্থার শিকার হতে হতো, মানসিকভাবে নির্যাতন করা হতো এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের রেজাল্টেও এর প্রভাব ফেলানো হতো। এত কিছুর মধ্যেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে সংসদ নির্বাচনে যারা জয়লাভ করেছে, তাদের অনেকেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কিন্তু একাডেমিক্যালি সাউন্ড। তাই জামায়াত ইসলামী ধর্ম, শিক্ষা এবং মানবিক মূল্যবোধকে পলিসির মূল মন্ত্র হিসাবে নিয়েছে। নির্বাচনী ইশতেহারে তাই আমরা কতগুলি সুপারিশ করেছি, সেই সুপারিশগুলির ভিত্তিতে আমরা দেখতে পারবো
কিভাবে আগামীর রাষ্ট্র গঠনের ক্ষেত্রে শিক্ষা সংস্কারে জামাত ইসলামী কাজ করবে। শিক্ষানীতির প্রস্তাবসমূহের মধ্যে প্রথম 1 নম্বরে যে সুপারিশ করা হয়েছে সেটি হচ্ছে মজবুত ভিত্তি তৈরিতে প্রাথমিক শিক্ষার সংস্কার, মুখস্থ বিদ্যার পরিবর্তে দক্ষতা ভিত্তিক অংশগ্রহণমূলক শিখন পদ্ধতির প্রবর্তন। আমরা জানি মুখস্থ করলে ব্রেনে থাকে, কিন্তু বুঝতে পারলে ব্রেন ও হার্ট দুটোতেই সেটি স্থান পায়, ফলে মুখস্থ করা হিসেবে অ্যাপ্লাই করা সহজ হয় এবং অংশগ্রহণমূলক শিখন পদ্ধতি এই জন্যই গুরুত্বপূর্ণ। যে কোনো সমস্যা বা পাঠ্যপুস্তকের যে কোনো চ্যাপ্টারকে ক্লাসে গ্রুপ ভিত্তিক সমাধান বা প্রেজেন্টেশনের মাধ্যমে যদি আলোচনা করা হয়, এর ফলে শিশুকাল থেকেই একজন ছাত্র কালেকটিভ এবং টিমওয়ার্ক ভিত্তিক শিক্ষা গ্রহণের যে পলিসি বা যে কর্মকাণ্ড সেটির সাথে অভ্যস্ত হয়ে উঠতে পারে। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। আমাদের দেশের শহরগুলিতে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক উপস্থিতি দেখা গেলেও গ্রামের স্কুলগুলিতে আমরা শিক্ষকের রেগুলার উপস্থিতি দেখতে পাই না। এমনকি যিনি প্রতিষ্ঠান প্রধান থাকেন তিনিও ঠিকভাবে এটি মনিটরিং করেন না। তাই জামাত ইসলামী চায় ক্লাসগুলিতে শিক্ষকের উপস্থিতির ডিজিটাল যে পদ্ধতি সেটিকে সংযোজন করতে, যাতে ঢোকার সময় বাটন প্রেস এবং বের হওয়ার সময় বাটন প্রেসের মাধ্যমে উপস্থিতির রেকর্ড সংরক্ষিত হতে পারে। পাঠ্যপুস্তক, এই শিক্ষা উপকরণ এবং শিক্ষক প্রশিক্ষণের মান উন্নয়ন করা। শিক্ষকের মান উন্নয়নের আগেই, প্রশিক্ষণের আগেই যে স্টেজটি আসে সেটি হচ্ছে শিক্ষক নিয়োগ বা রিক্রুটমেন্ট। যোগ্যতাবিহীন রাজনৈতিক দলের স্ত্রী, কন্যা এবং আত্মীয়রাই শিক্ষক হচ্ছেন বা শিক্ষাক্ষেত্রে নিয়োগে অগ্রাধিকার পাচ্ছেন। টাকা ঘুষ দিলেই প্রাথমিককে চাকরি পাওয়া যায়, এটি যেমন প্রাথমিক শিক্ষার মেরুদণ্ড যে শিক্ষক তার মানসম্পন্ন যে স্ট্যাটাস বা তার একটি ভাবমূর্তি সেটিকে নষ্ট করে দিচ্ছে। প্রাথমিকের বাচ্চারা আদর্শের যে শিক্ষা, নৈতিকতার যে শিক্ষা একজন শিক্ষকের কাছ থেকে পেয়ে থাকেন, যখন এই শিক্ষকটি ঘুষ দিয়ে শিক্ষাক্ষেত্রে নিয়োগ পেয়ে থাকেন তখন সেই শিক্ষকের কাছ থেকে একজন শিশু নৈতিকতার কি শিক্ষা পেতে পারেন সেটি আমরা সহজেই অনুমান করতে পারি। তাই আমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মনে করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হতে হবে সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন এবং নৈতিকতা জ্ঞান সম্পন্ন, যেন বাচ্চাদেরকে তারা মোরাল শিক্ষা দিয়ে তাদেরকে প্রথম স্তর থেকেই তৈরি করতে পারে। পাশাপাশি গণিত ও ইংরেজিতে দক্ষতা সম্পন্ন শিক্ষককে অগ্রাধিকার দেওয়া উচিত। এর সাথে যেটি আমরা বলতে চাই যে দুর্বল ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য প্রাথমিক পর্যায়ে বিশেষ সহায়তামূলক শিক্ষা ব্যবস্থা। আমরা জানি যে ক্লাসের সবাই মেধাবী হয় না, সমান মেধাসম্পন্ন সকল শিক্ষার্থী হতে পারে না। যাদের বোঝার সক্ষমতা কম, শিক্ষক অবশ্যই তাদের আলাদা করে সময় দিবেন, পড়াবেন। এর অর্থ এই নয় যে তিনি টিউশনি করবেন, বরং যারা তুলনামূলকভাবে দরিদ্র তাদেরকে এবং যারা সক্ষমতার দিক থেকে পিছিয়ে আছে তাদের ক্ষেত্রে আলাদা মনোযোগী হবেন এবং দরিদ্র শিক্ষকদেরকে শিক্ষা উপকরণ দিয়ে তাদের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে সেই ক্ষেত্রে সহযোগিতা করা হবে। সুপারিশ নাম্বার 2, বিজ্ঞান ও জীবনমুখী দক্ষতার জন্য মাধ্যমিক শিক্ষার আধুনিকায়ন। সায়েন্স ফর লাইফ ওরিয়েন্টেড এডুকেশন, সায়েন্স ফর লাইফ স্কিল বেসড এডুকেশন। মুখস্থ করে আমরা বিদ্যাকে ইংরেজিতে পাশ করা শিক্ষকরা কিভাবে তার স্টুডেন্টকে যথাযথভাবে ইংরেজি শেখাতে পারবেন, সেই জন্যই আমরা ইংরেজি শিক্ষার যে দুর্বলতা সর্বক্ষেত্রে দেখতে পাই তার একটি বহিঃপ্রকাশ। তাই ইংরেজিকে একাডেমিক পড়ার পাশাপাশি কথা বলার প্র্যাকটিসের সুযোগ রাখতে হবে। গণিত, বিজ্ঞান, ইংরেজি এবং আইসিটিতে প্রকৃত দক্ষতা নিশ্চিত করতে হবে। আধুনিক বিজ্ঞান ল্যাব ও ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হবে। মানসম্মত পাঠদানের মাধ্যমে প্রাইভেট কোচিংয়ের উপর নির্ভরশীলতা হ্রাস করা হবে। নবম শ্রেণী থেকে বিজ্ঞান শাখা, সাধারণ কারিগরি ও বৃত্তিমূলক ইসলামী শিক্ষাকে বহুমুখীকরণ করা হবে। মুখস্থ করে ইংরেজি শিক্ষা পাঠদানের ক্ষেত্রে যে
আমরা দক্ষতার যে বহিঃপ্রকাশের ঘাটতি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইংরেজির একাডেমিক পড়ার পাশাপাশি ইংরেজি কথা বলার প্র্যাকটিসের সুযোগ রাখতে হবে। বিজ্ঞান হাতে কলমে শেখার জিনিস। বিগত চোখ ধাঁধানো ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্লোগান ছিল, সেখানে বিদ্যালয়গুলিতে দু একটা কম্পিউটার পাঠিয়েছে বটে, তবে দক্ষতার সাথে কম্পিউটার চালানোর যে প্রশিক্ষণ বা শিক্ষা সেটি গড়ে উঠতে পারেনি। তাই বাংলাদেশ জামাত ইসলামী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করবে। বিজ্ঞানে বায়োলজি পড়ানোর ক্ষেত্রে ছেলে মেয়ে একসাথে যেভাবে রিপ্রোডাকশন পড়াশোনার সিলেবাস বানিয়েছে তা সংস্কার করা হবে। মানুষ বানর থেকে এসেছে, আজগুবি এই তথ্য দ্বারা বিভ্রান্ত করা যাবে না। বিজ্ঞান কম্পিউটার ল্যাবগুলোকে প্রকৃত অর্থেই কার্যকর করে গড়ে তোলা হবে। প্রতিটি স্কুল মনিটরিংয়ের জন্য যে গভর্নিং বডির ব্যবস্থা রয়েছে সেগুলিকে রাজনৈতিক নেতা, এমপি, সভাপতি থেকে স্কুল কার্যক্রমকে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করত। আমরা এই ধরনের হস্তক্ষেপ বন্ধ করব। 3 নম্বর সুপারিশ যেটি করা হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে সেটি হচ্ছে উচ্চশিক্ষাকে কর্মসংস্থান ও দক্ষতার সাথে সমন্বয় করা। আমরা জানি আমাদের দেশের ডিগ্রিগুলো অনেক সময় ব্যক্তির সাথে তার ঘরেই পড়ে থাকে, বাস্তব জীবনে কাজে লাগাতে পারে না। তাই ডিগ্রিগুলিকে প্রফেশনাল ভ্যালু থাকতে হবে এবং ডাক্তারি পাশ করলে যেমন ডাক্তার হয়, কিন্তু বিভিন্ন বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেও আমরা দেখি নির্দিষ্ট চাকরি তারা পায় না। তাই থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তৈরি করতে হবে। তাই মাস্টার্সে ইন্টার্নশিপ বাধ্যতামূলক হলে তাদের চাকরি পাওয়াটা সহজসাধ্য হবে। এই কারণেই আমরা চাই ইংরেজি ডিগ্রিগুলিকে পেশাদার ও প্রায়োগিক প্রোগ্রামে রূপান্তর করতে, ইংরেজি আইসিটি ইন্টার্নশিপ এবং উদ্যোক্তা বিষয়ক শিক্ষাকে বাধ্যতামূলক করতে, ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার চাকরি সহায়তা কেন্দ্র স্থাপন করতে এবং শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা জোরদার করতে। যে বিষয়গুলিতে গ্লোবাল বাজারে চাকরির ডিমান্ড বেশি সেগুলিকেই উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে এবং ইংরেজি ভাষার দক্ষতা, আইসিটি দক্ষতা, উদ্যোক্তা বিষয়ক দক্ষতা অর্জন করলে একজন ছাত্র বা একজন ছাত্রী নিজেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। আমরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে আমাদের দক্ষ ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের জন্য চুক্তি সম্পাদন করতে চাই। কারিগরি কাউন্সিলিং সেন্টার এবং প্লেসমেন্ট সেন্টার তৈরি করে এখান থেকে ছাত্রছাত্রীদেরকে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা এবং চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হবে। আমরা মাঝে মধ্যে দু একটি সেমিনারে এই ব্যবস্থাটি আমরা দেখতে পাই। জামাত ইসলামী স্থায়ীভাবে এইরকম একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। সুপারিশ নাম্বার 4, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে শক্তিশালীকরণ। জাতীয় ও বৈশ্বিক শ্রমবাজারের সাথে সঙ্গতি রেখে পাঠ্যক্রম আধুনিকায়ন করা হবে। ব্যবহারিক প্রশিক্ষণ এবং শিল্প কারখানায় হাতে কলমে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হবে। ইংরেজি এবং যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করা হবে। ডিপ্লোমা থেকে ডিগ্রি অর্জনের পথ সুগম করার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন সেন্টারকে আরও বৃদ্ধি করতে। আমাদের দেশে বহু এমএ পাস শিক্ষার্থী বিদেশে গিয়ে ড্রাইভারের কাজ করছে, ওখানে গিয়ে সেই ড্রাইভিং শিখছে এবং এই কাজের সাথে যুক্ত হচ্ছে। ড্রাইভার হওয়ার জন্য তো এমএ পাস করার প্রয়োজন নেই। দেশের বাইরে যারা কারিগরি জ্ঞান যত বেশি থাকে, কর্মসংস্থান তার জন্য তত বেশি সহজ হয়। তাহলে অনার্স মাস্টার্সের আগেই যদি তারা বিভিন্ন কারিগরি শিক্ষা গ্রহণের পাশাপাশি ইংরেজি শিক্ষায় দক্ষতা অর্জন করতে পারে, তাহলে সহজেই তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। বর্তমানে আমাদের দেশে ডিপ্লোমা ডিগ্রিধারীদের সেই মর্যাদা দেওয়া হয় না, চাকরির সুযোগও কম। কিন্তু যদি তাদের ডিগ্রিকে ব্যাচেলর অফ টেকনোলজি সার্টিফিকেট দেওয়া হয়, তবে তারা সহজেই চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারে। সুপারিশ 5, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক দক্ষতার সাথে একীভূতকরণ।
ইসলামী জ্ঞানের পাশাপাশি বিজ্ঞান, ল্যাব ও আইসিটি সুবিধাসহ আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রমের মান উন্নয়ন করা, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক দক্ষতার সাথে একীভূত করে কওমি মাদ্রাসার পাঠ্যক্রম আধুনিকায়ন করা হবে। সায়েন্স, ইংলিশ অ্যান্ড ল্যাবরেটরি এই সকল শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। রাষ্ট্র, নাগরিক এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান এই মাদ্রাসার শিক্ষকদের মধ্যে তৈরি করা হবে। একটি বাংলাদেশের অন্যতম শিক্ষার একটি অংশ হচ্ছে এই মাদ্রাসা, তাই সমাজ ও রাষ্ট্র সম্পর্কে মৌলিক ধারণা তাদের জন্য বাধ্যতামূলক করা হবে। সুপারিশ 6, শিক্ষা প্রশাসনের সুশাসন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষা গবেষণা জোরদার করা, স্বায়ত্তশাসিত শিক্ষা কমিশন এইচইসি প্রতিষ্ঠা করা, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিএসি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা, শিক্ষা এবং গবেষণা উন্নয়ন আর&ডি খাতে অর্থায়ন বৃদ্ধি করা, বিশ্ববিদ্যালয়, শিল্প প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ করা হবে। যুগ যুগ ধরে আমরা বিভিন্ন শিক্ষা কমিশনে কাজ করতে দেখেছি, কিন্তু তার রিপোর্টগুলি খুব কমই বাস্তবায়িত হয়েছে। আর কমিশনের সদস্যরা যারা ছিলেন তারা প্রত্যেকেই সরকারি লোক থাকার কারণে তাদের আজ্ঞাবহ হয়ে রিপোর্ট তৈরি করতে হয়েছে। তাই আমরা উচ্চশিক্ষা কমিশনগুলিকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলব। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কাজ হলো দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কার্যক্রম গুণগত মান নিশ্চিত করা, তাদের ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বিএনকিউএফ বাস্তবায়ন করা এবং মানদণ্ড নির্ধারণ করা, কাজের মূল্যায়ন করা। এরই ভিত্তিতে যোগ্য প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন বা প্রত্যয়ন সনদ প্রদান করা হয়ে থাকে। বর্তমানে এগুলোর নামমাত্র কাজ করছে। আমরা একে একে এই প্রতিষ্ঠানগুলিকে আরও বেশি শক্তিশালী করা এবং জবাবদিহিতার ক্ষেত্রে অগ্রসর করে নিয়ে আসব। বাংলাদেশের শিক্ষা খাতে জিডিপি মাত্র 2% দেয় না, 2%ও দেয় না, সেখানে ইউনেস্কো 4 to 6% দিতে বলেছে। মেরিট ও মেধাভিত্তিক শিক্ষাই মূল লক্ষ্য এবং শিক্ষা গবেষণায় বরাদ্দ বাড়ানো জামাত ইসলামের একটি পলিসি রয়েছে। সুপারিশ নাম্বার 7, কার্যকর বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং সাম্য নিশ্চিতকরণ, শিক্ষকদের উপস্থিতি এবং শিখন ফলাফলের ডিজিটাল পর্যবেক্ষণ করা, স্নাতকদের কর্মসংস্থান ট্র্যাকিং এবং অনুসরণের ব্যবস্থা করা, শিক্ষার্থী কল্যাণ, মানসিক স্বাস্থ্য এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, সুবিধাবঞ্চিত গোষ্ঠীর জন্য উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা এবং অন্তর্ভুক্তিমূলক সুযোগ নিশ্চিত করা। আমরা জানি বিশ্ববিদ্যালয়, শিল্প প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থার সাথে এই 3টি প্রতিষ্ঠানের সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ে তাই পড়াশোনা হবে বিশ্বে যার যার ডিমান্ড আছে সেই সকল বিষয়ে শিক্ষা গবেষণা ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হবে। একই সাথে আধুনিক বিশ্ব শিক্ষা রিলেটেড আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। প্রাথমিক ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সচেতনতা তৈরির পাশাপাশি লজিস্টিক সাপোর্টও দেওয়া হবে। প্রাথমিক ক্ষেত্রে উচ্চশিক্ষা পর্যন্ত নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। সিলেবাস কারিকুলামে সেটিকে গুরুত্বের সাথে যুক্ত করা হবে। মাধ্যমিক থেকেই সমাজ ও রাষ্ট্র সম্পর্কে মৌলিক ধারণা, সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় থাকতে হবে। যেমন নাগরিক অধিকার কি, একজন পুলিশের ভূমিকা কি, উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদের কাজ কি, ডিসি, ইএনও তাদের কাজ কি বা তারা কি কি কাজ করে থাকেন এবং কমন কতগুলি লিগ্যাল সাপোর্ট সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া, যাতে মাধ্যমিক পার হলেই একজন শিক্ষার্থী একজন যোগ্য নাগরিক হিসাবে ভূমিকা রাখতে পারে। এবং সেই সাথে সাথে একজন শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্য যেন ঠিক থাকে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য
এক একজন সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টকে কাউন্সিলর হিসাবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা জানি যে একটি জাতি তৈরি হয়ে থাকে শিক্ষার পাশাপাশি তাদের নৈতিক মান তৈরি হলে। তাই জামাত ইসলামী বাংলাদেশ চায় এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যেটি হবে উন্নত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নৈতিক মানসম্পন্ন একটি জাতি গঠনের একটি পলিসি। তাই অবশ্যই নৈতিক ভিত্তি সম্পন্ন শিক্ষা আমরা তৈরি করতে চাই, যাতে ইনসাফের বাংলাদেশ তৈরি হয় ইনসাফের বিশ্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অধ্যাপক মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইস্তেহারের শিক্ষার বিষয়ের উপরে আমি আলোকপাত করতে চাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে মূল শিক্ষার উপরে যে আলোকপাত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দান করেন, তাহলে শিক্ষা এবং শিল্পায়নের ক্ষেত্রে চতুর্থ ত্রয়োদশ করাকে আমরা বাস্তবায়ন করব এবং সাথে সাথে বেকারত্ব এবং নৈতিক শিক্ষাকে সংযোজন করব আমরা ইনশাল্লাহ। তো বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে তিনটি ধারায় এখন পরিচালিত হয়ে আসছে, আলিয়া, কওমিয়া এবং জেনারেল। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে যে অবস্থানগুলো আছে, আমরা যখন শিক্ষা শেষ করার পরে বেকারত্বটাই বেশি আমাদের কাছে পরিলক্ষিত হয়। তো সেই জন্য কর্মমুখী শিক্ষা ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি এবং শিক্ষার সাথে সাথে যদি আমরা কর্মক্ষেত্রগুলো যদি আমরা পরিচালিত করতে পারি, তাহলে আমাদের দেশ থেকে যেসব বিদেশে যে সমস্ত যোদ্ধারা যাচ্ছে, রেমিডেন্স সেখান থেকে বেশি আসতে পারে। এই জন্য শিক্ষার সাথে নৈতিকতাটাও সংযুক্ত করা প্রয়োজন বলে আমরা বেশি জোর দেব ইনশাল্লাহ। তৃতীয়ত হলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এখনও পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত আছে এবং সাথে দেখা যায় সেগুলো অনেক বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণ করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতার মসনদে আসে, তাহলে এই ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও আমরা সরকারিকরণ করার উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ। এবং বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে যে নৈতিকতা বিবর্জিত যে ব্যবস্থাগুলো আছে, অবকাঠামো যেগুলো আছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে যেই সমস্ত ডিসঅনেস্ট যারা আছেন, এগুলোর ক্ষেত্রেও আমরা আমাদের কাজগুলোকে আরও ত্বরান্বিত করব। তো এই ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এবং পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার মানকে আমরা আরও ডেভেলপ করবো ইনশাল্লাহ। শহরে শিক্ষা ব্যবস্থার সাথে গ্রামেরগুলো, যেরকম বিশেষ করে গ্রাম অঞ্চলে শিক্ষা ব্যবস্থাগুলো যে অবকাঠামো হচ্ছে, কিন্তু শিক্ষকের মান নির্ণয় করা হচ্ছে না। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই যে বাংলাদেশের যেই কাঠামোগুলো তৈরি আছে, সেটা সঠিক হচ্ছে না বিধায় শিক্ষা ভালো না হওয়ার কারণে শিক্ষার মানগুলো আমরা সেভাবে ডেভেলপ করতে পারছি না। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বইগুলো যে স্থাপানো হচ্ছে, সেইগুলোর ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আপনি যদি বলেন, বিভিন্ন অবকাঠামোগুলো যেইভাবে যেখানে রাখা আছে সেগুলো সঠিকভাবে নয়। তো সেই জন্য এই অবকাঠামোগুলোকে যদি সুন্দর এবং সুস্থ এবং পরিপালন করা যায়, শিক্ষক, শিক্ষা এবং শিক্ষার্থী এবং অভিভাবক এবং এই সকল স্তরে আমরা বাংলাদেশের এই শিক্ষা লেভেলের সাথে যারা সম্পৃক্ত সকলকে সমন্বয় করে যদি আমরা শিক্ষা ব্যবস্থাকে আগায় নিতে পারি, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন হবে এবং বাংলাদেশের ছাত্ররা পৃথিবীর বিভিন্ন যে দেশে যাবে, ইনশাল্লাহ বাংলাদেশের মানকে উন্নয়ন করবে এবং বাংলাদেশের মানকে তার উদ্বৃত্ত করবে। তো সেই জন্য আমরা আহ্বান করব যে ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতা যেতে পারি, এদেশের সর্বস্তর অর্থাৎ সকল স্তরের মানুষকে নিয়ে একটি সুন্দর অবকাঠামো এবং নিষ্কুশ এবং দিনী শিক্ষার সাথে নৈতিকতা বিবর্জিত একটি শিক্ষা ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আশা করব আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সকল কাছে আহ্বান করব
বাংলাদেশে একটি সুন্দর সুস্থ একটা রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে হাত পাখা প্রতীকে বিজয় করার জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।